কালকে মনে হয় আমরা আইডেন্টিফিকেশন অল্প একটু শুরু করে মনে আবার পরে থামাই দিছি, তাই না? মানে ডেথ হয়ে গেছে, ইনজুরি, ডেথ, তারপর অ্যাসফিক্সিয়া বলেছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে মানে ওই উইপন্সের সাথে যেগুলো ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো অল্প অল্প করে ডিসকাস করবো, একটু তাড়াতাড়ি করতেছি। তোমরা তো এখন সবই পারো, আলহামদুলিল্লাহ। আর 2 মিনিট পরে শুরু করে দিই, বা 1 মিনিট পরে শুরু করে দিচ্ছি। তোমরা মোটামুটি সোজা জিনিস, আমি তো সোজা জিনিসগুলোই বলতেছি, তোমরা একদম সোজা জিনিসগুলো পড়বো। আমি এই সেকেন্ড টাইম যেগুলো কথা বলতেছি এখন একটা জিনিসও বলবো না যেগুলা নাকি একটু কঠিন এবং যেগুলা এবার আমরা ইচ্ছা করে ধরবো না। আমরা এবার চেষ্টা করবো তোমাদেরকে একটু পরীক্ষার সোজা জিনিস ধরতে, বুঝতে পারছো? এই জন্য তোমরা নিজেরা খুব কঠিনের মধ্যে যেও না। আমি এটা বলবো তোমাদেরকে, তোমরা সোজাটাই পড়ো, তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমি মোটামুটি শুরু করে দিই। এই যেহেতু এগুলো সব ডিসকাস করছি, আগে এখানে টাচ করতেছি। কালকে শেষে মানে আইডেন্টিফিকেশনের একদম অনেক বড় চ্যাপ্টার, কঠিন এবং বড়। এত কিছু তোমরা পড়বা না, তোমরা যে কয়টা জিনিস পড়বা, কিন্তু আমি বলি কি একটু অন্তত জানতে হবে। আমি যেটুকু বলবো এখন, ফার্স্টে হলো যেমন হোয়াট ইজ আইডেন্টিফিকেশন, এটা বলবেই, সবাই পারো, এটা তোমরা জানো। এটা আমরা বলি এক্সাক্ট ফিক্সেশন অফ দ্য ইন্ডিভিজুয়ালিটি অফ এ পার্সন বেসড অন সার্টেন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এভাবে বলা ছিল। সো হোয়াট ইজ আইডেন্টিফিকেশনটা রিটেনেও আসবে, এটা ভাইবা তো ধরবে খুব। হ্যাঁ, আচ্ছা, হোয়াট আর দ্য টাইপস অফ আইডেন্টিফিকেশন তোমাকে ধরবে। হোয়াট আর দ্য টাইপস অফ আইডেন্টিফিকেশন তোমরা নিজেরাই বলো। আইডেন্টিফিকেশন 2 ধরনের, কমপ্লিট হতে পারে এবং ইনকমপ্লিট হতে পারে। তুমি পুরোপুরি একজনকে আইডেন্টিফাই করতে পারো, আবার একজনকে পার্শিয়ালি আইডেন্টিফাই করতে পারো। তার কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট হতে পারে। তারপরেই কোশ্চেনটাই তোমাকে ধরবে যে হলো হোয়াট আর দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ আইডেন্টিফিকেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ আইডেন্টিফিকেশন। দিস ইজ সিভিল এবং ক্রিমিনাল, এই 2 ভাবে ভাগ করবা তোমরা, সিভিল আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্রিমিনালকে। সিভিলে আমি সবসময় বলি খুব সোজা সোজা এক্সাম্পল। দেখো, তুমি তো মেডিকেল কলেজে ভর্তি হয়েছ, তুমি যে স্কুলে ভর্তি হও তোমার আইডেন্টিফিকেশন লাগে। স্কুল কলেজে অ্যাডমিশনের সময় তুমি পাসপোর্ট করতে যাও, দেখবা তোমার আইডেন্টিফিকেশন লাগবে। তোমরা সবাই পাসপোর্ট করছো, পাসপোর্টে একটা আইডেন্টিফিকেশন লাগে। ব্যাংকে যাও, দেখবা তোমার আইডেন্টিফিকেশন লাগবে। আচ্ছা, ক্রিমিনালে আবার উল্টা, সেটা হলো ওখানে রেপ, মার্ডার, কিডন্যাপিং, এগুলোতে আইডেন্টিফিকেশন লাগে। সো তোমার আইডেন্টিফিকেশনটার হলো এই সিভিল এই মেডিকেল লিগাল ইম্পর্টেন্স তোমাকে পরীক্ষা একটু জিজ্ঞাসা করতেই পারে আর কি। হ্যাঁ, আর আমার সার্চ ছিল উনি জিজ্ঞাসা করতো যে হুইচ ওয়ান ইজ দ্য সিম্পল ফর্ম অফ আইডেন্টিফিকেশন। 2টা কোশ্চেন ধরতো, হুইচ ওয়ান ইজ দ্য সিম্পল ফর্ম অফ আইডেন্টিফিকেশন, হুইচ ওয়ান ইজ দ্য শিওরেস্ট ফর্ম অফ আইডেন্টিফিকেশন। পাসপোর্ট সাইজ ফটো, এটা হলো সিম্পল ফর্ম অফ আইডেন্টিফিকেশন। একটা পাসপোর্ট সাইজ ফটো দেখলে একজনকে চেনা যায় যে এটাও মুখ, সিম্পল ফর্ম অফ আইডেন্টিফিকেশন। আর শিওরেস্ট হলো এই যে এইটা ফিঙ্গারপ্রিন্ট, তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা কনফার্ম করা যায় ইয়েস তুমি অমুক। সো ফিঙ্গারপ্রিন্ট হলো শিওরেস্ট ফর্ম অফ আইডেন্টিফিকেশন, আর মোস্ট সিম্পল ফর্ম অফ আইডেন্টিফিকেশন হলো তোমার পাসপোর্ট সাইজ ফটো। এগুলো হলো ভাইবার টেকনিক্যাল কোশ্চেন, এই জন্য আমি একটু ডিসকাস করতেছি। আচ্ছা, ক্রিমিনালে আরেকটা কথা, বেশি ইম্পর্টেন্ট কথা আছে, ইন্টারচেঞ্জ অফ নিউবর্ন বেবিজ। এটা খুব সমস্যা হয়, এটা নিয়ে অনেক সমস্যা হয়, ইন্টারচেঞ্জ অফ নিউবর্ন বেবিজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসতেছে হলো আইডেন্টিফিকেশন থেকে আমি ছোটো ছোটো আগেও কয়েকটা কোশ্চেন বলছিলাম, আবার একটু বলি। সেটা হলো যে তোমাকে হয়তো জিজ্ঞেস করবে যে আজকে যে পরীক্ষা দিতে আসছো, প্রফ পরীক্ষাটা দিতে আসছো, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন টুডে। তুমি বলবে যে স্যার এই যে আমি অ্যাডমিট কার্ড নিয়ে আসছি, ওখানে আমার ফটো আছে, আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে, এইটাই হলো আইডেন্টিফিকেশন যে আমি আমার নাম অমুক। যেমন এখানে দেখা যাচ্ছে সাইকা ইসলাম বা মইনুল ইসলাম, আমি মইনুল ইসলাম, আমার এই ছবি স্যার দেখেন
আমার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব দেওয়া আছে। এটা হলো ওই পরীক্ষার দিনে তোমার আইডেন্টিফিকেশন। তোমাকে যদি বলা হয় আচ্ছা তুমি তো এই মেডিকেল কলেজে পড়ো, ক্লাসে তোমার আইডেন্টিফিকেশন কি? স্যার মাই রোল নাম্বার ইজ মাই আইডেন্টিফিকেশন, নট মাই নেম। মাই রোল নাম্বার ইজ মাই আইডেন্টিফিকেশন। কারণ আমার নাম হয়তো ডিফারেন্ট হতে পারে, সরি 3 জনের নাম একরকম হতে পারে, বাট রোল নাম্বার আমার যেটা ওটা আর কারো নাই। সো মাই রোল নাম্বার ইজ মাই আইডেন্টিফিকেশন। তোমাকে যদি বলা হয় কলেজে তোমার আইডেন্টিফিকেশন কি? স্যার আইডি কার্ড আছে আমার একটা, আমাকে কলেজ থেকে আইডি কার্ড দিছে, ওইখানে লেখা আছে আমি কোন সেশনের ছাত্র, আমার নাম কি, আমার রোল নাম্বার কত, ওখানে লেখা আছে, ইভেন একটা ছবি আছে ওখানে। সো আইডেন্টিফিকেশন হলো আমার আইডি কার্ড। বাংলাদেশে হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন ইন বাংলাদেশ? স্যার ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল অর ভোটার আইডি কার্ড ইজ মাই আইডেন্টিফিকেশন ইন বাংলাদেশ। হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন অ্যাব্রড? তুমি যখন বিদেশে যাবা, স্যার মাই পাসপোর্ট ইজ মাই আইডেন্টিফিকেশন। আমি যখন বিদেশে যাব, মাই পাসপোর্ট ইজ মাই আইডেন্টিফিকেশন ইন অ্যাব্রড। তাহলে এই ছোটো ছোটো জিনিসগুলো বইয়ে ওইভাবে নাই, তোমরা একটু জেনে রাখো, এগুলো ভাইবাতে কিন্তু স্যাররা অনেক সময় ধরে। ওকে, গেল। এবার আসতেছে হলো আইডেন্টিফিকেশন থেকে ডাটাটা তোমাকে ধরবে। এটা কিন্তু রিটেনেও আসে অনেক সময়, অনেক লম্বা একটা ডাটা। আমি কি এটা কালকে বলছি? আমার মনে হয় ওইভাবে বলি নাই। তবে আমি একটু পড়াচ্ছি। আচ্ছা, ডাটার মধ্যে আসছে হলো নেমটা আমরা ওইভাবে বলি না, এজ আছে, সেক্স আছে, হ্যাঁ। তবে নেমটা বলি না, কারণ একই নাম অনেকের হয়, এই জন্য আমরা নেমটা সাধারণত বলি না, বুঝতে পারছো? একই নাম অনেকেরই হয়ে থাকে, এই জন্য আমরা বলি না। এজ আছে, সেক্স আছে, তারপর ফটোগ্রাফি আছে, তারপরে মনে করো এই স্কার মার্কস আছে, ট্যাটু মার্কস আছে, তারপরে মোল আছে যেটা তিল তোমরা বলো, কনজেনিটাল ডিফর্মিটি আছে, অ্যাকোয়ার্ড ডিফর্মিটি আছে, গেইট আছে, তাই না? গেইট আছে, তারপরে হলো স্পিচ আছে, ভয়েস আছে, ফিঙ্গারপ্রিন্ট, তোমার আঙ্গুলের ছাপ, এগুলো সব হলো আইডেন্টিফিকেশন। দিস অল আর আইডেন্টিফিকেশন। সরি, তোমরা একটু ডিস্টার্ব ফিল করো না, ওই যে বাচ্চাটা চলে আসছে তো, নাতিটা। দিস ইজ সিম্পল ফর আইডেন্টিফিকেশন। হ্যাঁ, আচ্ছা, এই ডাটাগুলো তোমাকে জিজ্ঞাসা করবে, এটা রিটার্নও আসবে তোমাদেরকে, বুঝতে পারছো? নিয়ে যাস তো, রিটার্নও এটা তোমাদের আসবে, বুঝতে পারছো? আচ্ছা, নেম সম্বন্ধে আমি 2-4টা কথা বলি। নেমটা সাধারণত আমরা বলি না এই কারণে যে একই নেম যেহেতু অনেকে থাকে, এই জন্য আমরা নামটা সাধারণত বলি না। কিন্তু আমি মাঝে মাঝে বলি যে নাম দিয়ে যে একেবারে আইডেন্টিফিকেশন করা যায় না কিছু ব্যাপারে, এটা বলা যাবে না। যেমন আমি এই কথাটা বলি যে আমরা যখন কেউ হারায় যায়, তখন তো আমি এই ওয়ার্ডটা ইউজ করি, ভাই সব একটি ছেলে হারানো গিয়েছে, তাহার নাম অমুক। সো নাম যে বলি না তা না, কিন্তু নাম দিয়ে কিন্তু বোঝার উপায় নেই, কারণ একই নাম অনেকের হতে পারে। আচ্ছা, তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করতে পারে যে তোমার নাম থেকে আমি কি বুঝবো? হোয়াট ইজ ইউর নেম? স্যার মাই নেম ইজ অমুক। তোমার নাম থেকে আমি কি বুঝলাম? স্যার আমার নাম থেকে বোঝা যাবে যে আমি মেল না ফিমেল। নাম্বার 1, সবসময় না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝা যাবে মেল অর ফিমেল। স্যার আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টিয়ান, এটা বোঝা যাবে স্যার। স্যার আমার অনেক সময় স্ট্যাটাস বোঝা যায়, যেমন নামের পিছনে চৌধুরী, পারলে নামের আগে চৌধুরী, মানে নামের আগেও চৌধুরী পিছনেও চৌধুরী, মানে বিরাট বড় ব্যাপার আর কি। তুমি হ্যাঁ, হিন্দুদের আছে চ্যাটার্জি, ব্যানার্জি, মানে চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, এরা অনেক বড়। সো এটা এইসব জিনিস স্ট্যাটাসটা বোঝা যায়। আর নেম থেকে অনেক সময় রেসটাও বোঝা যায়, এটা দেখবা নেম থেকে রেস অনেক সময় বোঝা যায়, ঠিক আছে? ওকে, তাহলে এই কথাগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো হলো ভাইবার রিলেটেড কোশ্চেন আর কি। আচ্ছা, এখন তোমাকে এখান থেকে হোয়াট ইজ রেস তোমাকে জিজ্ঞাসা করবে, রেস অ্যান্ড টাইপস অফ রেস, ককেশিয়ান, মঙ্গোলিয়ান, নিগ্রোয়েডস, তোমরা কোন রেসের, এটা অনেক সময় জিজ্ঞাসা করে। আচ্ছা, এখান থেকে একটা কথা বলে দিই, আমাদের দেশে কিন্তু ককেশিয়ান ভ্যারাইটিসে আসতেছে, ককেশিয়ানের সাথে হয়তো নিগ্রোয়েডস এগুলার আছে, বা আমাদের দেশে যে মঙ্গোলিয়ানও নাই তা না। মঙ্গোলিয়ান কোথায় আছে? পার্বত্য চট্টগ্রামে মঙ্গোলিয়ান আছে আমাদের দেশের। তারপরে মঙ্গোলিয়ান আছে হলো ময়মনসিংহে গারো পাহাড়ে মঙ্গোলিয়ান আছে। সো মঙ্গোলিয়ান আমাদের দেশে নাই। এটা এখান থেকে অনেক সময় আমরা একটা কোশ্চেন জিজ্ঞাসা করি যে আমাদের দেশে, যে আমাদের বাইরেও কী ধরনের লোকরা আছে। তো তুমি যখন বলবা স্যার এরা আছে, যে মঙ্গোলিয়ান রেসের কিছু লোক আছে পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহে, এছাড়া কিন্তু আদিবাসী আরও কোথায় আছে আমি তোমাকে বলে দিই। দিনাজপুরে আছে, সাঁওতাল রাজশাহীতে আছে, রাজশাহী এবং দিনাজপুরে সাঁওতালরা আছে, বুঝতে পারছো? সো এরা হলো আমাদের চেয়ে একটু ডিফারেন্ট। সো রেস জিনিসটা আসলে বেসিক্যালি কাজে লাগে হলো এই পোর্টে, কারণ পোর্টে অনেক সময় আমরা একটা ডেড বডি পাই, হয়তো বা
তখন দেখা যাচ্ছে ডিফারেন্ট রেসের হতে পারে। যদি অন্য রেসের হয় তাহলে আমি সন্দেহ করবো যে এই লোকটা হয়তো বাংলাদেশের না, এ হয়তো বিদেশি কোনো জাহাজে আসছিল, এখানে এসে মারা গেছে। ওইখানে রেসটা খুব কাজে লাগে। যাই হোক, ককেশিয়ান, মঙ্গোলিয়ান, নিগ্রয়েডস তোমাদের হয়তো নামগুলো জানতে চাবে, এবং কিছু ক্রাইটেরিয়া যে তুমি কীভাবে রেসগুলোতে ডায়াগনোসিস করো, কোন কোন জিনিস থেকে, সে ক্লোদিংস আছে, আইজ আছে, হেয়ার আছে, এই জিনিসগুলো হয়তো জিজ্ঞাসা করতে পারে। সেক্স, হোয়াট ইজ মেডিকেল ইম্পর্টেন্স অফ সেক্স, এটা অনেক সময় জিজ্ঞাসা করে, এবং ওখান থেকে জিজ্ঞাসা করে সেক্স, ইন্টারসেক্স কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। ইন্টারমিংলিং ইন ওয়ান ইন্ডিভিজুয়াল অফ ডিফারেন্ট ক্যারেক্টার্স ইন বোথ সেক্সেস ইন ভ্যারিং ডিগ্রিজ, এইভাবে বলি। গোনাডাল এজেনেসিস, গোনাডাল ডিসজেনেসিস, ট্রু অ্যান্ড সুডো হার্মাফ্রোডিটিজম, এটা স্যাররা জিজ্ঞাসা করে। তারপরে ওখানে থেকে ক্লিনফিল্টার সিন্ড্রোম অ্যান্ড টার্নার সিন্ড্রোমের ক্রোমোজোমাল প্যাটার্নটা হয়তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে। এটা একটু মনে রাখো, অনেক সময় অস্পিতে ক্রোমোজোমাল প্যাটার্নটা আসে কিসের, ক্লিনফিল্টার সিন্ড্রোম অ্যান্ড টার্নার সিন্ড্রোমের। ওকে, গেল। এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল, অথবা তোমার নাম কি অমুক, তুমি কি মেল না ফিমেল, আমি মেল, হোয়াই ইউ আর এ মেল, তখন তুমি বলবা যে তোমার হেয়ার শর্ট হেয়ার বলবা, হেয়ারটা একটু টাফ আছে তোমার ছেলেদের হেয়ার, তুমি মস্টেসের কথা বলবা, তুমি বিয়ার্ডের কথা বলবা, তুমি ভয়েসের কথা বলবা, যে ভয়েসটা তোমার একটু মানে ছেলেদের ভয়েস মেয়েদের চেয়ে একটু ডিফারেন্ট হবে। তারপরে এখানে অ্যাডাম স্যাপল ডেভেলপ করতে পারে থাকলে সেটা বলবা। তারপরে তুমি বলবা যে বডি হেয়ার অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, এর মধ্যে এই যেমন চেস্টে হেয়ার, এটা ফিমেলে থাকবে না, ব্রেস্ট ডেভেলপ না, এটা একটা ফ্যাক্টর। তারপরে মনে করো তোমার পেনিস টেস্টিস, এটা এই জিনিসগুলো বলবা। অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পিউবিক হেয়ার, এটা হলো ডিফারেন্ট টু ফিমেল। সো তারপর মাস্কুলার স্ট্রাকচার বলবা, বোনসগুলো একটু বড় হবে, আবার বডিও একটু বড় হবে মেয়েদের চেয়ে। এই পয়েন্টসগুলো আছে, জিজ্ঞাসা করলে বলবা ওয়াই ইউর এ মেল আর ওয়াই ইউর এ ফিমেল। সো মেল ফিমেলের ডিফারেন্সটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। রিলিজিয়ান খুব একটা ধরে না, একেবারেই ধরে না রিলিজিয়ানটা। ধরবে যেটা সেটা হলো এজ। আমি আগেও পড়াইছি তোমাদের, এখন শুধু এক লাইনে বলে দেয়, তোমাকে ধরবে হোয়াট আর দ্য মেডিকেল ইম্পর্টেন্স অফ এজ। ওই যে ওখানে আসতেছে সেই ক্রিমিনাল রেসপন্সিবিলিটি, জুডিশিয়াল পানিশমেন্ট, কিডন্যাপিং, তারপরে হলো অ্যাটেনমেন্ট অফ মেজরিটি, রেপ ছিল, তারপরে ইম্পর্টেন্স স্টেরিলিটি ছিল, ইনফ্যান্টিসাইড ছিল, তারপরে এমপ্লয়মেন্ট ছিল, ম্যারেজ ছিল, অ্যাবর্শন ছিল। এই সবগুলো হলো মেডিকেল ইম্পর্টেন্স অফ এজ। এটা কিন্তু তারপর এর মধ্যে ছোট ছোট অনেক কথা আছে, আমি আর এখনো বলবো না। তারপরে একটা বলে রাখি যেটা লাগতে পারে তোমাদের, সেটা হলো অ্যাটেনমেন্ট অফ মেজরিটি। এইটা কিন্তু আর কোথাও নাই, এই চ্যাপ্টারে এইখানে ছাড়া অ্যাটেনমেন্ট অফ মেজরিটি আর কোথাও নাই। এটা একটু বলতে হবে, কারণ ভাইবাটের এটা ধরতে পারে। সেটা হলো একটা লোক, আমরা সবাই 18 ইয়ার্সে মেজর হই, একটা ছেলে এবং মেয়ে মেজর হয় অ্যাট দ্য এজ অফ 18 ইয়ার্স, কিন্তু দ্য পারসন হু ইজ আন্ডার দ্য গাইডেন্স অফ কোর্টশিপ, হি বিকামস মেজর অ্যাট দ্য এজ অফ 21 ইয়ার্স। যেমন তোমাকে ছোট করে বলি, সেটা হলো একটা বিরাট বড় ইন্ডাস্ট্রির মালিক, সে মারা গেছে, তার সম্পত্তি সব ছেলের নামে, এই ছেলেটা আবার তার সম্পত্তি সব মেয়ের নামে। এই মেয়েটা সাবালক হইতে এর 21 বছর লাগবে, তা নাহলে সে ওই ইগুলো পাবে না, সম্পত্তিটা পাবে না। আর রাজাও ওই 18 বছর বয়সে রাজা ছেলে রাজা হইতে পারবে না। সে রাজা যদি মরে যায় তাহলে তাকে রাজা হইতে হলে ওই 21 বছর বয়স পর্যন্ত তাকে ওয়েট করতে হবে। সো এই জিনিসগুলা স্যার হয়তো ধরলেও ধরতে পারে, এটা একটু খেয়াল রাখো। বাট যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এজ ডিটারমিনেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য লাগবে। ডিটারমিনেশন, কীভাবে আমরা এজ ডিটারমাইন করি। আচ্ছা, এটা একটু পয়েন্টসগুলো শুধু বলে দিই, যেহেতু এটা রেপ কেসের সময় আসবে আর কি। রিকুইজিশন ফ্রম দ্য প্রপার অথরিটি, আমাকে কোর্ট থেকে এই যে এখন তোমাকে একটা বোঝায় বলি, তোমরা দেখছো কয়েকদিন আগে যশোরে কিন্তু কিশোর অপরাধীদের ওখানে 3 জন মার্ডার হয়েছে। এই যে ছেলেপেলেগুলো বিচার হয়েছে এবং তারপর যে তাদেরকে কিশোর অপরাধ শোধনাগারে পাঠাইছিল, মনে রাখবা এইটা পাঠানোর আগে অবশ্যই তাদের এজ ডিটারমিনেশন হয়েছিল, তাহলে তুমি যখন
তুমি ডিস্ট্রিক্ট হসপিটালে যদি কাজ করো, তুমি যদি বলো যে স্যার আমি ফরেন্সিকে কাজ করবো, ওকে তুমি ফরেন্সিকে কাজ করবো না, তুমি ডিস্ট্রিক্ট হসপিটালে তো কাজ করতে পারো। তখন কিন্তু তোমার কাছে পাঠিয়ে দিবে, দিয়ে বলবে এজ ডিটারমিনেশন করেন। তখন তুমি বলবে হারে আল্লাহ, এটা তো সেদিন কেন শিখি নাই। এজ ডিটারমিনেশন হলো তোমাকে কোর্ট অথবা থানা থেকে রিকুইজিশন পাঠাবে, ওখানে লিখবে যেরকম একটা মানুষ, একটা ছেলে বা একটা মেয়েকে পাঠানো হয়েছে, সে এরকম একটা খারাপ কাজ করছে, ক্রিমিনাল অ্যাক্ট করছে, তার বয়স জানাটা খুব দরকার, কারণ আমাদের জানতে হবে ওয়েদার হি ইজ জুভেনাইল অর নট। তুমি রিকুইজিশনটা নিলাম, তারপর তুমি দেখবা ফটো আছে কিনা, তুমি 3 কপি পাসপোর্ট সাইজ ফটো নাও, উল্টা দিকে অ্যাটেস্টেড করা আছে কিনা ওসির নিলাম। তুমি ছেলেটাকে বলো যে আমি তোমাকে কিন্তু পরীক্ষা করব, পরীক্ষা করার সময় তোমার বয়স পরীক্ষার সাথে তোমার কিন্তু প্রাইভেট পার্টস একটু হলেও পরীক্ষা করতে হবে, কারণ প্রাইভেট পার্টসের সাথে বয়সের একটা সম্পর্ক আছে। তুমি যদি রাজি থাকো বলো, তো বলো হ্যাঁ আমি রাজি, ঠিক আছে ও রাজি। আইডেন্টিফিকেশন করালাম, পুলিশকে বললাম ভাই আপনি কি এই লোকটাকে, এই ছেলেটাকে নিয়ে আসছেন বা এই মেয়েটাকে আনছেন? জি স্যার আমি এই মেয়েটাকে আনছি। একে বলে আইডেন্টিফিকেশন বাই দ্য পুলিশ কনস্টেবল। গেল। তারপরে আমি এই যদি ছেলে হয় তাহলে আমি একটা থার্ড পার্সন, আমাদের মামারা যে থাকে মানে ওয়ার্ড রাখবো, আর যদি মহিলা হয় তাহলে আমি মহিলা, রেপ কেসে এক্সামিনেশনের সময় যে মহিলা থাকে তাকে আমি পাশে রাখবো। আচ্ছা, 2টা আইডেন্টিফিকেশন মার্কস নিলাম, নেওয়ার পরে সিগনেচার নিব, ও যে রাজি, এই রাজিতে হলে ও টিপসই দিবে এবং সিগনেচার করবে, দ্যাট মিনস ও পরীক্ষা করতে রাজি আছে। তারপর আমি ওকে নিয়ে একটা সেপারেট রুমে যাবো, ওইখানে আমি ওর হাইট নিব, আমি ওয়েট নিব, ওজন এবং হাইটের সাথে বয়সের সম্পর্ক আছে। ছেলে হইলে মোচ উঠতেছে কিনা, উঠছে কিনা, শেপ করে কিনা, দাঁড়িয়ে আছে কিনা, হেয়ার্স অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, সেগুলো আমি উঠছে কিনা, উঠলে কয় রকম আমি লিখব। তারপরে ওরা আমি টিথ দেখবো, দাঁত দেখবো, কয় দাঁতের গরু, মানে দাঁত ওর আর কি, একটা সম্পর্ক আছে। তারপরে আমি সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারটা, যেমন পেনিস, টেস্টিস, এগুলো ডেভেলপ কিনা দেখার পরে আমি ওকে এক্স রে করতে পারবো। আর যদি এটা ফিমেল হয় তাহলে তার ব্রেস্ট গ্রোড আপ কিনা, উঠছে কিনা, তার এক্সিলারি হেয়ার, পিউবিক হেয়ার, ওটা তো দেখবই। তারপরে হলো আচ্ছা ছেলেদের ভয়েসটা দেখবো, ছেলে হইলে ভয়েস কোনো চেঞ্জ আসছে কিনা এটা একটু দেখবো। আচ্ছা, ছেলে হোক মেয়ে হোক, ও মেয়েদের হলো মেনস্ট্রুয়াল সাইকেল কবে শুরু হয়েছে এই হিস্ট্রিটা নিব, কারণ ওইটার সাথে একটা বয়সের সম্পর্ক আছে। তারপরে আমি এক্স রে করতে পাঠাবো, ছেলে মেয়ে দুজন হইলেও একই কথা, এক্স রে করতে পাঠাবো। আসার পরে আমি একটা ফাইনাল রিপোর্ট দেবো। আমি কি রিপোর্টে কী লিখবো? কনসিডারিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস, মনে রাখো এটা রেপ না কিন্তু, কনসিডারিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস অ্যান্ড pathological and radiological examination report. Considering the physical examination findings and radiological examination report, I am of the opinion that the age of the victim is about say 17 years or 18 years or 19 years or 16 years. The age of the victim is 16 years. কারণ আমার কাছে বয়সটা ইচ্ছে, আমি আর অন্য কথা লিখবো না। আমাকে তার ফিজিক্যাল দেখে এবং এক্স রে করার পর আমি এই মর্মে উপনীত হলাম যে এই ছেলেটি বা এই মেয়েটির বয়স এত। তার যদি 18 বছর নিচে হয় তাহলে সে জুভেনাইল অফেন্ডার হবে। এটা যদি এখন চেঞ্জ হয়েছে, কিন্তু আমি আগেরটাই পড়ে দিচ্ছি, 18 বছর নিচে হলে সে জুভেনাইল অফেন্ডার হবে। জুভেনাইল অফেন্ডার হলে তার বিচার হবে হলো জুভেনাইল কোর্টে। জুভেনাইল কোর্টে বিচার হওয়ার পরে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য পাঠাবে কোথায়? ওই যে বর্স্টার স্কুল। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এজ ডিটারমিনেশনটা তোমার একটা প্র্যাকটিক্যালি লাগবে যখন তুমি ডাক্তার হবা। হয়তো কোনো একদিন আমার কথা তোমার মনে হইতে পারে যে জুবাইর স্যার বলছিল যে এজ ডিটারমিনেশন লাগবে। আচ্ছা, গেল। তারপরে তোমার ডিফারেন্ট এজ সম্বন্ধে কিছু কোশ্চেন করবে, যে তোমার 16 বছরের মেডিকেল লিগাল ইম্পর্টেন্স কি, medical legal importance of 18 years, medical legal importance of 21 years. This is also very important. Medical legal importance of different age, এটা তুমি পড়বা। 7, 12 এগুলো হলো লেস ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। তারপরে বলে রাখি 12 ইয়ার্সের নিচে কোনো ছেলে বা মেয়ে কনসেন্ট দিতে পারে না। কি কাজের কনসেন্ট দিতে পারবে না? যে একটা অপারেশনের জন্য বা একটা এক্সামিনেশনের জন্য
যেমন রেপ কেস এক্সামিনেশনের জন্য মেয়েটার বয়স 12 নিচে হলে সে কনসেন্ট দিতে পারবে না, কারণ 12 বছর নিচে আমরা ধরে নিই যে ছেলেটা তার ভালো বা মন্দ এটা জানার মতো তার বয়স হয় নাই, এই জন্য 12 বছর নিচে একটা ছেলে বা মেয়ে কনসেন্ট দিতে পারে না। এটা একটু খেয়াল রাখো। কনসেন্টের এইটার সময় 2-3টা পয়েন্টস বলি। 12 বছর নিচে এক্সামিনেশনের জন্য তাকে সে কনসেন্ট দিতে পারে না, এটা মনে রাখবা। 16 বছর হলো তোমাদের আসে কি বলেন না, MCQ পরীক্ষা আসছে যে এজ অফ কনসেন্ট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স ইন কেস অফ ফিমেল ইজ, অ্যান্সার একটাই, 12, 14, 16, 18, 20, অ্যান্সার হবে 16। তুমি বলবা না যে স্যার 16 হলে তো 18 তো কনসেন্ট দিতে পারে, আরে কিন্তু অ্যান্সার হবে 16, 18 অ্যান্সার হবে না, 20 অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 16, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা গেল। এরপরে আরেকটা জিনিস মনে রাখো, এইটাও ইম্পর্টেন্ট, সেটা হলো রিস্ক আছে, অপারেশন না। 13-14 বছর ছেলে মেয়ে এটা দিতে পারে, কিন্তু রিস্ক কিসে আছে আমি বলি, গাড়ি চালানোতে রিস্ক আছে। সো 18 বছরের আগে একটা ছেলে গাড়ি চালাতে পারবে না। তুমি ওই বিভিন্ন সার্কাসে খেলাতে যেটাতে মারা যেতে পারো, যেমন তুমি বলতে চাচ্ছ তুমি একটা দড়ির উপর দিয়ে হেঁটে যাবা, এই দড়িটা এই বাসা থেকে ওই বাসা পর্যন্ত একটা দড়ি গেছে, দড়ির উপর দিয়ে হাঁটবা, এটা কিন্তু তোমাকে 18 বছর আগে করতে দিবে না। কারণটা হলো এর মধ্যে চান্স আছে যে তুমি মারা যেতে পারো। সো যে খেলা দেখাইতে গেলে তোমার মারা যাওয়ার চান্স থাকবে, সেইটা 18 বছর আগে কেউ কনসেন্ট দিতে পারবে না। 18 বছরের পরে হলে দিতে পারবে। ওই যে মোটর সাইকেলে ভোঁ ভোঁ করে ঘুরে, ওটাও তো রিস্কি খেলা, কিন্তু আমার বয়স 18 হয়ে গেছে, আমি এটা করবো, তখন তোমাকে মানা করতে পারবে না। কিন্তু 18 বছর নিচে হলে তুমি পারলে ওটা তোমাকে করতে দিবে না, এটা একটু মনে রাখবে। কনসেন্ট সম্বন্ধে এরকম 2-1টা কথা একটু বলে রাখলাম। আর আগেই তো বলে রাখছি যে এজগুলা ওই 16, 18, 21 ওগুলা তোমাকে এমনি পারতে হবে, ওগুলো পরীক্ষায় রিটেনেও আসছে, ভাইবা তো ধরবে। আচ্ছা, এই চ্যাপ্টারে আরও কিছু জিনিস আছে, যেমন স্টার মার্কস, স্টার টু মার্কস, ওটা আমি এখন বলবো না, এই কারণে যে ওগুলা হলো পড়বা তুমি, কিন্তু ওগুলো কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট। মানে এইবার এগুলা নিয়ে এবার তোমাদেরকে ঝামেলা করা হবে না, কারণ এবার তো আসলে অনেক ইজি, আমার ধারণায় অনেক ইজি পরীক্ষা হবে, অ্যাটলিস্ট আমি তো ইজি পরীক্ষা নিব। আচ্ছা, ওগুলো হয়তো মেডিকেল লিগাল ইম্পর্টেন্স ধরতে পারে, টার টু মার্কসের মেডিকেল লিগাল ইম্পর্টেন্স বলো 2-1টা। আচ্ছা, ড্যাক্টিলোগ্রাফিটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে, টাইপসগুলো জিজ্ঞেস করে, লুপস, হোলস, আর্চ, কম্পোজিট, বড় যে এটা জিজ্ঞাসা করতে পারে। এটারও তোমাকে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স হতে পারে, যে তুমি বলো মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ ফিঙ্গারপ্রিন্টস, এটা তোমাকে জিজ্ঞেস করতেই পারে। আচ্ছা, মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ হেয়ার, এটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে, মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ হেয়ার, এটা ইম্পর্টেন্ট, এটা তোমাকে এটা পড়তে হবে। আর হলো এখানে থেকে তো একটা ওয়ার্ড তোমরা জানো তাই না, ওই সিনজেনিং অফ হেয়ার, মানে যে চুল যে পুড়ে যায়, এটা ইন্ডিকেট করে, বার্ন ইন্ডিকেট করে। হ্যাঁ, সিনজেনিং অফ হেয়ার, এই ওয়ার্ডটা মনে রাখো, এটা ফায়ার আর্মসেও আছে। আর আইডেন্টিফিকেশন চ্যাপ্টারে লেস ইম্পর্টেন্ট, বাট তোমাকে পড়তে হইতে পারে, অনেক সারটা রিটেনে কোশ্চেন দিয়ে দেয়। ইরাপশন অফ টিথ বোথ টেম্পোরারি অ্যান্ড পারমানেন্ট, এবং টিথের, এটাও ইম্পর্টেন্ট। টিথের মেডিকেল লিগাল ইম্পর্টেন্ট, টিথ দিয়ে আসলে আইডেন্টিফিকেশন করা যায়, টিথ ফ্র্যাকচার, টিথ যদি ভেঙে যায় এটা গ্রিভিয়াস হার্ট হয়, টিথ থেকে মানুষের সোশ্যাল স্ট্যাটাস বোঝা যায়, টিথ থেকে মানুষের হ্যাবিট বোঝা যায়, পান খাওয়া দাঁত আছে, সিগারেট খাওয়া দাঁত আছে, তাই না, হ্যাবিট বোঝা যায়। তারপরে প্লেন ক্র্যাশ হইলে অনেক সময় দেখা যায় সব কিছু নষ্ট হয়ে গেছে, টিথটা আছে, সো ওখান থেকে আইডেন্টিফাই করা যায়। আবার অনেকে টিথে আবার নাম লিখে রাখে, আবার অনেকে সোনা দিয়ে দাঁত বাঁধায়, সোনা দিয়ে দাঁত বাঁধানো মানে হলো ও বড় লোক, এটা তুমি ধরে নিবা, বুঝতে পারছো। সো মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ টিথ মোটামুটি পরীক্ষার জন্য ধরতে পারে। তো আইডেন্টিফিকেশন চ্যাপ্টারটা এই তোমার উইপন্স বোর্ডের সাথে থাকে বা থাকবে। আর কি থাকতে পারে উইপন্স বোর্ডে, মনে করি স্টারভেশন থাকতে পারে। স্টারভেশন তোমাদের স্যাররা পড়াইছে, তোমরা বলো হোয়াট ইজ স্টারভেশন ধরবে, তোমরা বললো ডিপ্রাইভেশন অফ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ফুড অ্যান্ড ফ্লুইড, না ডিপ্রাইভেশন অফ কনস্ট্যান্ট, আস্তে আস্তে বলি সরি, ডিপ্রাইভেশন অফ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ফুড অ্যান্ড ফ্লুইড হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য নর্মাল মেনটেনেন্স অফ লাইফ, শরীরের বেঁচে থাকার জন্য এই যে ফুড অ্যান্ড ফ্লুইড যেটা লাগে, এইটা যদি ডিপ্রাইভ হয়ে যাও তাহলে সেটাকে আমরা বলতেছি হলো
স্টারভেশন টাইপস তোমাকে ধরবে, তুমি পারো অ্যাকিউট ক্রনিক বললা, তোমাকে স্টারভেশনের কারণগুলো জিজ্ঞাসা করবে। স্টারভেশনের কারণগুলোর মধ্যে ওই যে বইয়ে বলা আছে পিস মাইন্সের মধ্যে তুমি যদি আটকে যাও, এই কয়লার খনিতে কিন্তু এই যে শ্রমিকরা আটকে যায় মাঝে মাঝে, তোমাকে বলবে তুমি যদি ইচ্ছাকৃতভাবে হাঙ্গার স্ট্রাইক করো, আচ্ছা ফ্লাড এফেক্টেড এরিয়াতে তুমি যদি পড়ে যাও, আচ্ছা তুমি যদি মনে করো প্যারেন্টসটা অনেক সময় একজনকে খেতে দেয়নি, এটা একটু হতে পারে, বাচ্চাকে খেতে দেয়নি কেন আনওয়ান্টেড বেবি ছিল, অথবা বুড়া মানুষকে খেতে দেয়নি কেন যে মরে গেলে সম্পত্তিগুলো পাবো, এটা হতে পারে। সো স্টারভেশনের এই জিনিসগুলো আসবে। স্টারভেশনের একটা সাইন সিমটম আছে অ্যাকিউট ক্রনিক, ওটা শিখবা। স্টারভেশনের কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে ওখানে ক্যাকেশিয়া আছে, মেলিগনেন্সি আছে, পার্নিশিয়াস এনিমিয়া আছে, তারপরে অ্যাপ্লাস্টিক এনিমিয়া মনে হয় থাকতে পারে, তারপরে ওখানে আছে ডায়রিয়া আছে, কলেরা আছে, টিউবারকুলোসিস আছে। সো হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ কী বলেন না স্টারভেশন, অনেক সময় পরীক্ষায় ধরে। আচ্ছা তারপরে আসতেছে হলো স্টারভেশন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে জিজ্ঞাসা করবে তোমাকে কজেস অফ ডেথ ডিউ টু স্টারভেশন, কেন মারা যায়, এই কোশ্চেনটা তোমরা খুব ভুল করো। কজেস অফ স্টারভেশন অ্যান্ড কজেস অফ ডেথ ইজ নট সেম। স্টারভেশনের কজ কি, এই কারণে স্টারভেশন হয়, এটা একটা জিনিস, কিন্তু স্টারভেশনে কেন মারা গেছে এটা তো ডিফারেন্ট অ্যান্সার। এক্সজশন আছে, ইন্টারকারেন্ট ডিজিজ আছে, ওখানে আছে ব্রাউন অ্যাট্রফি অফ দ্য হার্ট। সো এটা মনে রাখবা, কজেস অফ স্টারভেশন অ্যান্ড কজেস অফ ডেথ ডিউ টু স্টারভেশন ইজ নট সেম। এই কোশ্চেনটা প্রায় তোমরা ভুল করো, এই জন্য আমি একটু তোমাদেরকে জিনিসটা সতর্ক করে দিলাম, আর কিছু না। তারপরে আসতেছে হলো এখান থেকে ওই টাইমটা অনেক সময় জিজ্ঞাসা করে, মনে করো অ্যাকিউট স্টারভেশন 10 থেকে 12 দিন, ক্রনিক স্টারভেশন বলা হয় 6 to 8 উইকস। অ্যাকিউট স্টারভেশন মানে হলো তোমাকে কিছুই খেতে দেওয়া হয়নি, অ্যাকিউট স্টারভেশন মানে হলো তোমাকে কিছুই খেতে দেয়নি। ক্রনিক স্টারভেশন মানে হলো ফুডটা হয়তো উইথড্র করছে কিন্তু ফ্লুইড ছিল, এটা 6 to 8 উইকস হতে পারে। আচ্ছা আমি একটা কোশ্চেন মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে তুমি তো বলছো স্টারভেশন হলো অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, তুমি মেডিকো লিগালি ক্লাসিফাই করো তো স্টারভেশন। মেডিকো লিগাল ক্লাসিফিকেশন মানে হলো সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল। মেডিকো লিগাল ক্লাসিফিকেশন মানে হলো সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, এইটা একটু মনে রাখবা গেল। তারপরে আসতেছে হলো স্যার যদি বলে সুইসাইডাল স্টারভেশন মানে এটা আবার কি, স্যার আমি রাগ করছি, পরীক্ষা দিব না, আমি রাগ করছি, না খেয়েছিলাম, তবে মরে গেছি আমি, স্যার এটা কি সুইসাইডাল। হোমিসাইডাল কি, স্যার ওই যে কাউকে খেতে দেয়নি, না খাওয়ার মেরে ফেলছে, স্যার বুড়া মানুষ, প্রপার্টিগুলো খুব দরকার, ওই জন্য স্যার আমরা কয়েকজন মিলে আমার দাদাকে খাইতে দেই নেই, দাদা মরেও না, প্রপার্টিও পাই না, এটা হলো হোমিসাইডাল স্টারভেশন। আর সবগুলো হলো অ্যাক্সিডেন্টাল স্টারভেশন। ওকে, স্টারভেশন খুবই ছোট, এটা নিয়ে কথা নাই, তোমাদেরকে যেটা লাগবে বেশি। আচ্ছা আমি সাইকিয়াট্রি পড়াইছি, সো আমি আর বেশি বলবো না, সাইকিয়াট্রি থেকে কী কোশ্চেন সেটা শুধু বলে দিই। এটা একটু কঠিন হিসাবে যদিও, কিন্তু একটা জিনিস তোমাকে পারতেই হবে, ম্যাকনটেন্স রুলটা তোমাকে ধরবেই সাইকিয়াট্রি থেকে, ওই যে সে নাথিং ইজ অ্যান অফেন্স which is done by a person who at the time of doing it by reason of unsoundness of mind does not know what is wrong or contrary to the law। একটা ছিল যে এই ম্যাকনটেন্স রুলটা লাগবে, এবং অনেক স্যার ম্যাকনটেন্স রুলে তোমার কাহিনীটাও জিজ্ঞাসা করবে, সেই যে ড্যানিয়েল ম্যাকনটেন, সেই যে স্যার রবার্ট পিলকে গুলি করছিল, সেই যে গুলিটা লাগছিল কার, এডওয়ার্ড ড্রামন্ডের, তারপর সে মারা গেল। সো এই কাহিনীগুলো স্যাররা জিজ্ঞাসা করে, এটা অনেক সময় একটা গল্পের মতো দেখে লাগতে পারে, এটা তোমাকে একটু পারতে হবে যে সেটা হলো ম্যাকনটেন্স রুল কী এবং এর ঘটনাটা কী ছিল। আচ্ছা সাইকিয়াট্রি থেকে আরেকটা যে ইম্পর্টেন্ট সেটা হলো কী বলে না, ট্রু অ্যান্ড ফলস ইনসেন্টিভ ডিফারেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, রিটেনে খুবই আসে। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ট্রু অ্যান্ড ফলস ইনসেনিটি, সেই যে একটা তোমার মনে বলো অনসেট বলো, একটা সাডেন, একটা গ্র্যাজুয়াল বলো, সাইন সিমটম বলো, তারপর একটা হিস্ট্রি বলো, একটা প্রিভিয়াস হিস্ট্রি থাকে, একটা হিস্ট্রি থাকে না, তারপর তোমরা বলো এক্সজশন, একজন টায়ার্ড হয়, একজন টায়ার্ড হয় না, তারপর তোমার ইনসোমনিয়ার কথা বলো, যে একজনের ঘুম লাগে, একজনের ঘুম লাগে না, তারপরে একজন অপরিষ্কার থাকে, ডার্টি থাকে, আরেকজন ডার্টি থাকে না, তারপর যে সাইকিয়াট্রি পেশেন্ট ওর সাধারণত স্কিনটা একটু ড্রাই থাকে, ওর ড্রাই থাকে না, ওর একটু টেম্পারেচার বেশি থাকে, আর যে পাগল না, ওর টেম্পারেচারটা নর্মাল থাকে। সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট হলো সিভিল রেস্ট্রেইন্ট অফ অ্যান ইনসেন্ট পারসন, একটা ইনসেন্ট পারসন কী কী কাজ করতে পারবে না,
সিভিল রেস্ট্রেন্ট অফ এন ইনসেন্ট পার্সন, সে সে উইটনেস হতে পারবে না, সে এভিডেন্স দিতে পারবে না, সে প্রপার্টি ম্যানেজমেন্ট করতে পারবে না, সে বিজনেস কন্ট্রাক্ট করতে পারবে না, সে ম্যারেজ করতে পারবে না, সে টেস্টামেন্টারি ক্যাপাসিটিটা থাকবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু জেনে রাখো। সে সাক্ষী হতে পারবে না, উইটনেস, সাক্ষ্য দিতে পারবে না, তার সাক্ষ্যর কোনো দাম নাই, এভিডেন্স। বিজনেস কন্ট্রাক্ট করতে পারবে না, নতুন করে কার সাথে ব্যবসা করতে পারবে না, প্রপার্টি ম্যানেজমেন্ট করতে পারবে না। ওই যে অনেক বড় লোক, গভর্নমেন্ট বলবে না এই তো পাগলের সম্পত্তি নষ্ট করবে, আমি সম্পত্তি নিয়ে নিলাম, আমরা দেখাশোনা করবো, এখন এটা ওর ট্রিটমেন্ট দরকার। আর সে বিয়ে করতে পারবে না, ম্যারেজ করতে পারবে না, আর টেস্টামেন্টারি ক্যাপাসিটি, সম্পত্তি ভাগ করতে পারবে না। একটা পাগল সম্পত্তি ভাগ করতে পারবে না। ক্যাপাসিটি টু মেক এ ভ্যালিড উইল, এটা হলো ক্যাপাসিটি টু মেক এ ভ্যালিড উইল। সে উইল করতে পারবে না। একটা বয়স্ক মানুষ কী করে, সম্পত্তি ভাগ করে দিয়ে যায় না, যে তার ছেলে পাবে এতটুকু, মেয়ে পাবে এতটুকু। পাগল এটা ভাগ করতে পারবে না, কারণ সে উল্টাপাল্টা ভাগ করবে। ক্যাপাসিটি টু মেক এ ভ্যালিড উইল, টেস্টামেন্টারি ক্যাপাসিটি। হ্যাঁ, গেল। আচ্ছা, এরপর আসতেছে হলো হ্যালুসিনেশন। আচ্ছা, ডিলিউশন লেস ইম্পর্টেন্ট, কারণ কঠিন, অনেকে পারে না। কি বলো যে তোমরা ফলস বিলিভিং সামথিং না, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি ফ্যাক্ট অ্যান্ড হুইচ পারসিস্ট ইভেন আফটার ইটস ফলসিটি হ্যাজ বিন ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড। ওই গ্র্যান্ডিওর, পারসিকিউশন, ইনফিডেলিটি, নিহিলিস্টিক, রেফারেন্স, সেলফ রিপ্রোচ, হাইপোকন্ড্রিয়াল, অনেকগুলো এরকম ছিল। আচ্ছা, তোমাকে ধরবে হলো হ্যালুসিনেশন, ফলস সেন্স পারসেপশন উইদাউট এনি এক্সটার্নাল অবজেক্ট অর স্টিমুলাস টু প্রডিউস ইট। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার মেডিসিনে লাগবে ভবিষ্যতে, এই জন্য তোমাকে এটা পড়তে হবে। হোয়াট ইজ হ্যালুসিনেশন? ইট ইজ এ ফলস সেন্স পারসেপশন উইদাউট এনি এক্সটার্নাল অবজেক্ট অর স্টিমুলাস টু প্রডিউস ইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমার লাগবে হলো ইলিউশন লাগবে। ইট ইজ ফলস ইন্টারপ্রিটেশন। কীরকম? তুমি দড়িকে সাপ বলছে, সাপকে দড়িছে, যেটা এক্সিস্টেন্স আছে, এই জিনিসটা আছে, এটা একটা কলম। হ্যালুসিনেশনে বলছিলাম কিছুই ছিল না, আমি বলছি আমি চোখ দিয়ে দেখছি, ভিজুয়াল হ্যালুসিনেশন। আমি বলছি আমি কান দিয়ে শুনছি, অডিটরি হ্যালুসিনেশন। আমি বলছি আমি জিহ্বায় স্বাদ পাইছি, গ্যাস্ট্রেটরি। আমি বলেছি আমি নাক দিয়ে গন্ধ পাচ্ছি, অল ফ্যাক্টরি। কিছু নাই, এই জন্য বলছি ফলস সেন্স পারসেপশন। আর এটা হলো ইলিউশন, ইট ইজ এ ফলস ইন্টারপ্রিটেশন বাই দ্য সেন্সেস অফ এন এক্সটার্নাল অবজেক্ট অর স্টিমুলাস হুইচ হ্যাজ এ রিয়াল এক্সিস্টেন্স। এটার একটা এক্সিস্টেন্স আছে। কলম, কলমে এক্সিস্টেন্স আছে। আমি কলমকে বলছি মানি ব্যাগ, রং। মানি ব্যাগকে আমি যদি কলম বলি তাহলেও সেটা ভুল হবে। সাপকে দড়ি বলা যাবে না, দড়িকে সাপ বলা যাবে না, বুঝতে পারছো? দিস ইজ ইলিউশন। ইলিউশন মানুষের হয়। আমি আগেও গল্প করছি তোমাদের সাথে ক্লাসে পড়ানোর সময়, যে এখন সাপকে যদি দড়ি মনে করে তাই তো প্রবলেম। এখন সাপ যাচ্ছে, দড়ি মনে করে তুমি ধরে নিয়ে আসছো, তারপর তুমি কামড় খাইতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা আমি মাঝে মাঝে পরীক্ষা ধরি ইম্পালস, তোমাদের আমি বলছিলাম ইম্পালস, ইররেজিস্টেবল ফোর্স compelling a person to the conscious performance of some action without motive or forethought. এটা আমি বলছিলাম। ইম্পালস হচ্ছে irresistible force compelling a person to the conscious performance of some action without motive or forethought. তোমার কোনো ইচ্ছা ছিল না একটা কাজ করার, কিন্তু তুমি ওইটা দেখে না করে থাকতে পারবা না। ক্লেপ্টোমেনিয়া, ছোটোখাটো জিনিস চুরি করবা তুমি, তুমি কিন্তু চুরি করতে আসো নাই, কিন্তু তুমি ওইটা দেখলে মনে হবে যে নিয়ে নেই। ক্লেপ্টোমেনিয়া আমাদের কম বেশি অনেকেরই আছে, আমাদেরও আছে। হ্যাঁ, এই প্লেনে গেলে তো আমার ওয়াইফ আমেরিকা যাওয়ার সময় যে 3বার দেখলাম, 3বারই তো দেখলাম ছোটো ছোটো চামচ আস্তে করে ভ্যানিটি ব্যাগে নিয়ে নিচ্ছে। তার মানে কি এটা এক ধরনের ক্লেপ্টোমেনিয়া। হ্যাঁ, ইচ্ছা ছিল না, কিন্তু চামচটা দেখে আর করতে পারে নাই। আচ্ছা, ভালো চামচ ওগুলা। ক্লেপ্টোমেনিয়া, পাইরোমেনিয়া হলে আগুন দিয়ে দেওয়া না। মিউটিলোমেনিয়া, ডিপসোমেনিয়া, সেক্সুয়াল ইম্পালস, এতগুলো ছিল। ওকে, সাইকিয়াট্রি খুব বেশি ডিপে যায় না, তাই নিজে পাগল হয়ে যাবা। সাইকিয়াট্রি তোমাদের অল্প পড়লেও হবে। আচ্ছা, এরপরে আসতেছে হলো এইখানে যদি থাকে তোমাদের আচ্ছা, ব্লাড স্টেন থেকে ছোট্ট একটা কোশ্চেন বলে দিই। সেটা হলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ইনফরমেশনস ইউ উইল গেট ফ্রম এ স্যাম্পল অফ ব্লাড। হোয়াট ইনফরমেশনস ইউ উইল গেট ফ্রম এ স্যাম্পল অফ ব্লাড। একটা ব্লাডের ড্রপ পড়ে আসছে, এখান থেকে কী কী ইনফরমেশন পাবা?
ফার্স্টে হলো হিউম্যান অর অ্যানিমাল, হিউম্যান অর অ্যানিমাল। তারপরে হলো নর্মাল ব্লাড না মেনস্ট্রুয়াল ব্লাড, তারপরে হলো আর্টেরিয়াল ব্লাড না ভেনাস ব্লাড। এখানে বলতে পারো এটা অ্যাডাল্ট ব্লাড না ফিটাল ব্লাড, বাচ্চাদের। এগুলো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আরও মেডিকেলগুলি আরও আছে, এদিকে ব্লাড স্টেইন দেখলে বোঝা যায় এটা সুইসাইডাল না হোমিসাইডাল না অ্যাক্সিডেন্টাল। একটা লোককে তুমি একটা কোপ মারছো, রক্ত ফিনকি দিয়ে একদমই এতে চলে গেছে দেওয়ালে ছড়ায়, যেভাবে এইভাবে স্প্ল্যাশ হয় না, দেখে বোঝা যায় যে এটা হোমিসাইড করছে, মানে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। সো এটা একটা ইম্পর্টেন্ট। আর তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল ব্লাড আর মেনস্ট্রুয়াল ব্লাড। নর্মাল ব্লাড এবং মেনস্ট্রুয়াল ব্লাডের মধ্যে পার্থক্য কী, এটা পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করে। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন নর্মাল ব্লাড অ্যান্ড মেনস্ট্রুয়াল ব্লাড, ভেরি ইম্পর্টেন্ট। ব্লাডের মেডিকেল ইম্পর্টেন্স জিজ্ঞাসা করে, ব্লাড গ্রুপিং জিজ্ঞাসা করে, কয় রকম ব্লাড গ্রুপ আছে, এটা অনেক সময় জিজ্ঞাসা করে। এরপর আসতেছে হলো তোমার ইথিক্স চ্যাপ্টারটা এর সাথে থাকতে পারে। ইথিক্সও আমি নিজে পড়াইছি তোমাদের আগে, অনেক বলছি, সো এখন টাচ করে দিচ্ছি। হোয়াট ইজ মেডিকেল ইথিক্স, হোয়াট ইজ মেডিকেল এটিকেট, দুইটা ইম্পর্টেন্ট। একটা হলো কনভেনশনাল লজ অফ কার্টেসি অবজার্ভ বিটুইন দ্য মেডিকেল প্রফেশনালস না, আর একটা হলো মোরাল প্রিন্সিপালস হুইচ শুড গাইড দ্য মেম্বার্স অফ দ্য মেডিকেল প্রফেশনালস। ইথিক্স হলো মোরাল প্রিন্সিপাল যেটা, আর ওটা হলো লজ অফ কার্টেসি, ওটা হলো এই মেডিকেল ইথিক্স মেডিকেল এটিকেট। এটিকেট হলো সেই কার্টেসির মধ্যে চলে যায়। আচ্ছা, এই চ্যাপ্টারের প্রথমেই ছিল দেখবা, সেটা হলো ভয় পেয়ে গেছি বাবু। এই চ্যাপ্টারের প্রথমেই ছিল হলো প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট, আমি আগে বলছি, তোমরা, আমি জানি এটা তোমাদের সবার মুখস্থ, এগুলো না পারলে কিন্তু ফেল হয়ে যাবে। It has been defined as some activities which might reasonably be regarded as disgraceful or dishonorable by the professional man of good repute and competency. কিছু কিছু ভালো ডাক্তার, কিছু কিছু ভালো লোক, তারা ডিসিশন নিচ্ছে, তারা ঠিক করছে এই কাজগুলো করা যাবে না, এই কাজ করলে সেটা খারাপ, এবং এই কাজ করলে সেটা হয়ে যাবে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। তুমি বললে হবে না, আমি বললে হবে না, সমাজের বড় বড় ডাক্তাররা তারা ডিসিশন নিচ্ছে কোন কাজগুলো করা যাবে না ডাক্তাররা। সেই কাজ যদি কোনো ডাক্তার করে তাহলে তার এগেনস্টে চার্জ আসবে, কিসের চার্জ, অফ প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। It has been defined as some activities which might reasonably be regarded as disgraceful. Disgraceful হলো একটা খারাপ কথা, graceful is a good word, dis মানে খারাপ হয়ে গেল, disgraceful. Honorable is a good word, dishonorable এটা একটা ব্যাড ওয়ার্ড হয়ে গেল। Disgraceful or dishonorable by the professional man, MEN, man of good repute and competency. কারা বলছে, সেই প্রফেশনাল পার্সনগুলা, those who have got reputation, those people who are reputed people and those who are competent. সরি একটু যারা কম্পিটেন্ট, যাদের রেপুটেশন আছে, সেই পার্সনগুলো বলছে এই কাজগুলো করা যাবে না। কী কী করা যাবে না, ওখানে আছে অ্যাডাল্টারি, অ্যাবর্শন, অ্যাডিকশন, অ্যাসোসিয়েশন উইথ আনকোয়ালিফাইড পিপল, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আমি আগে বলছিলাম তাই না, কভারিং বলছিলাম, কনভিকশন বলছিলাম, কন্ট্রাভেনশন টু ড্রাগ পলিসি বলছিলাম, ডিকোটমি, তারপরে প্রফেশনাল সিক্রেসি মেনটেন না করা, এটা বলছিলাম। তারপরে বলছিলাম হলো যে রিলিজিয়াস গ্রাউন্ডে তুমি যদি পেশেন্ট না দেখো, মনে করো আমি একটা মুসলমান, আমার এত বড় একটা দাড়ি আছে, টুপি আছে, আমি বলতেছি কি ভাই আমি তো কোনো হিন্দু রোগী দেখি না, এটা আমি বলতে পারবো না। কেন, পেশেন্টকে আমার বাঁচানো হলো আমার দায়িত্ব। আবার একটা হিন্দু বিরাট বড় একটা টিকি, মাথায় এত বড় একটা টিকি আছে, হেভি হিন্দু, ওর কাছে আমি গেছি, আমাকে বলে না 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 আমি তো কোনো মুসলমান রোগী দেখবো না, এটা করতে পারবে না, বুঝতে পারছো? তাহলে রিলিজিয়াস গ্রাউন্ডে তুমি বলতে পারবে না যে আমি পেশেন্ট দেখবো। ও আরও আছে, তুমি বলবা যে না আমি তো এই যে অ্যাবর্শন কী বলার নাম, অ্যাবর্শন করি না, আমি লাইগেশন করব না, আমি ফ্যামিলি প্ল্যানিংয়ের এই কাজগুলো করতে পারবো না। তোমাকে যদি সরকার কাজ করতে দেয় তাহলে তুমি সেই কাজ করতে বাধ্য, গুনাহ হইলে সরকারের হবে। তুমি কিয়ামতের দিনে বলে দিবা যে দেখেন আমি এটা করতে চাইনি, আমাকে সরকার গভর্নমেন্ট বলছে, এই জন্য আমি অ্যাবর্শন করছি, এই জন্য আমি লাইগেশন করছি। আচ্ছা, এটা মনে রাখবা। আচ্ছা, ও আরেকটা ইম্পর্টেন্ট, সেক্স ডিটারমিনেশন, ওই কী বলার নাম,
আল্ট্রাসোনোগ্রাম করে ওই তুই বলবা যে আপনার পেটে ছেলে বাচ্চা, আপনার পেটে মেয়ে বাচ্চা, এগুলো বলা যাবে না। এগুলো হলে যদি করা হয়, ইন্ডিয়াতে এখন কয়েক বছর জেল দিয়ে দেয়। প্রচুর মেয়ে বাচ্চাকে মেরে ফেলতেছে তারা। সো সরি, সেক্স ডিটারমিনেশন করা যাবে না। অ্যাডাল্টারি আমি আগে বলছি, অ্যাবর্শন আগে বলছি, অ্যাডিকশন আগে বলছি, অ্যালকোহলিজম আগে বলছি, অ্যালকোহল খাওয়া যাবে না, রুগী দেখার সময় মদ খাওয়া যাবে না। অ্যাডভার্টাইজমেন্টের কথা আমি আগে বলছি যে ওই বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাবে না। হ্যাঁ, তো যেটা আমি আবার তোমাদেরকে বলছি, তোমরা তো ঠিকই অ্যাডভার্টাইজমেন্ট দিবা। তোমরা যখন ডাক্তার হবা তখন নাচতে নাচতে টেলিভিশনে বলবা আমার কাছে আসেন, আমি খুব ভালো ডাক্তার। কারণ তুমি তো রুগী পাচ্ছ না, কী করবা, টেলিভিশনে অ্যাড দিবা, তোমার টাকা আছে। কিন্তু এইসব অ্যাড দেওয়া যাবে না। যদিও বাংলাদেশে ডিস্ট্রিক্ট টাউনে দেখবা সব পেপারে অ্যাডভার্টাইজমেন্ট ভর্তি, ডাক্তার অমুক ওখানে বসে, ডাক্তার অমুক ওখানে বসে, ডাক্তার অমুক ওখানে বসে, এতটা সময় বসে। এই যে মানে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো অ্যাকচুয়ালি নিয়মের মধ্যে পড়ে না। বাট এটা বাংলাদেশ, এখানে নিয়ম বলে কোনো জিনিস নাই। আচ্ছা, তারপরে প্রফেশনাল সিক্রেসি ভঙ্গ করবে না। আমি একটি গল্প বলতে যা বলি না এর আগে এবার, কারণ কি আবার এই কি জানি বলে, কি জানি এই আইটিসি আইন নাকি আইসিটি আইনে আমার বিপদে ফেলে দেবে। কারণ আমি বলবো অমুক নায়িকা এই হয়েছিল, তারপর আমরা তাকে আমাদের হাসপাতালে আসছিল, এই তারপরে এইটা নিয়ে তার কী কী কাহিনী হয়েছে, সে আমার বন্ধু আমাকে সেই গল্প বলছে। এই গল্পটা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে আইসিটি আইনে আমাকে বলতে পারে যে আপনি কেন নায়িকার নাম বলছেন, এই জন্য আমি গল্পটা বললাম না। এইগুলা তারপরে ঘটনাটা হলো যে এই যে আমার বন্ধু এরকম একটা কাহিনী আমাকে বলছিল অনেকদিন আগে, এগুলো বলতে হয় না। কারণটা হলো পেশেন্টের কথা গোপন রাখাটাই হলো ডাক্তারের কাজ। মানে জিনিসটা এরকম ছিল যে মনে করো তুমি একটা নায়িকা বা তোমার হাজব্যান্ড একজন তোমরা ঝগড়া করছিলে, তারপর ঝগড়া করার পর মারামারি হয়েছিল, মারামারি করার পর নায়িকা হাসপাতালে আসছিল, আমার বন্ধু তাকে চিকিৎসা দিয়ে আমাকে বলছে যে ওই নায়িকাটা আসছিল মনে করো। হ্যাঁ, তো ওই যে বলছিল যে সে যে ঝগড়া করছে এটা তার পার্সোনাল ব্যাপার, সে আমার বন্ধু আমাকে কেন এটা বলবে, আর আমি যে তোমাকে এটা বলতেছি আমারও এটা বলা উচিত না। এই জন্য আগেও বলি নাই, এখন আর নায়িকার নাম বললাম না, কিন্তু তোমাদের শিখাই দিলাম যে তোমরা পেশেন্টের কথা গোপন রাখবা। বুঝতে পারছো? পেশেন্টের কথা বলা যাবে না। এই মাথা খারাপ, আমি জেলখানে যাবো তাহলে। আচ্ছা, তারপরে আসতেছে হলো তারপরে আসতেছে হলো হোয়াট ইজ প্রফেশনাল সিক্রেসি। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি কি, ইট ইজ অ্যান ইমপ্লাইড টার্ম অফ কন্ট্রাক্ট বিটুইন এ ডক্টর অ্যান্ড হিজ পেশেন্ট where the doctor is obliged to keep secret all that he comes to know during the course of his treatment. Very important. It is an implied where the doctor is obliged to keep secret all that he comes to know during the course of his treatment. রোগী দেখার সময় রোগীর যত গোপন কথা কাউকে বলা যাবে না। স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড যদি বলে আমার ওয়াইফের কী হয়েছে, তো তুমি বলো যে আপনার ওয়াইফের কাছে আমি পারমিশন নিচ্ছি। আপনার ওয়াইফ যদি বলতে মানা করে তাহলে আমি বলবো না। বাবা ছেলে মেয়েকে নিয়ে গেছে, বাবা পয়সা দিচ্ছে কিন্তু ছেলে মেয়ে অ্যাডাল্ট, বাবা বলে মেয়ের কী হয়েছে, তখন তুমি বলবো যে আপনার ছেলে বা মেয়ের কাছে পারমিশন ছাড়া আমি বলবো না যে আপনার ছেলে মেয়ের কী হয়েছে। আমি আমার কাজের ছেলে বা কাজের মেয়েকে নিয়ে গেছি, তারপরে ট্রিটমেন্ট করার সময় আমি বললাম যে ডাক্তার সাহেব আমার কাজের মেয়ের কী হয়েছে, ডাক্তার বলবে আপনার কাজের মেয়ের কী হয়েছে এটা আমি আপনাকে বলবো না, এটা যেহেতু তার পার্সোনাল ব্যাপার। আমি আমার এমপ্লয়ি, আমার ড্রাইভারকে নিয়ে গেছি বা আমার কাছে চাকরি করে, আমি তাকে নিয়ে গেছি, আমি পে করতেছি। একটা গরিব মানুষ, পয়সা নাই, আমি তাকে আমার পয়সা দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছি, কিন্তু সে যদি অ্যাডাল্ট হয় তাহলে সে বলবে যে এই ডাক্তার বলবে যে আমি ওই লোকটার কী হয়েছে আপনাকে আমি বলবো না, যদিও আপনি পে করতেছেন, আপনি টাকা দিচ্ছেন। তাহলে আমরা পেশেন্টের কথা কাউকে বলবো না। পেশেন্টের কথা আমরা মাঝে মাঝে বলে দিই। কেন বলে দিই? ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, সমাজের জন্য, সবার ভালোর জন্য আমরা পেশেন্টের কথা বলে দিব। ওই টার্মটার নাম কি? ওই টার্মটার নাম হলো প্রিভিলেজড কমিউনিকেশন। ডেফিনেশনটা ছিল, it is a statement made bona fide upon any subject matter by a doctor to the concerned authority by virtue of his duty to protect the interests of the community or of the state. It is a statement made bona fide upon any subject matter by a doctor to the concerned authority by virtue of his duty to protect the interests of the community or of the state. সমাজের স্বার্থে, দেশের স্বার্থে আমরা মাঝে মাঝে পেশেন্টের গোপন কথা বলে দিব। যেমন হলো ইনফেকশাস ডিজিজ হয়েছে, হ্যালো।
যেমন ইনফেকশাস ডিজিজ হয়েছে, আমার নাতি আবার আসছে, হ্যাঁ, তে তুমি বললা যে ভাই আপনার তো ইনফেকশাস ডিজিজ হয়েছে, আপনি কি করেন? বলে আই এম এ কুক, আমি রান্না করি। যে আপনি রান্না করতে পারবেন না, কারণ আপনার যে ডিজিজ হয়েছে আপনি রান্না করলে এই অসুখটা আপনার বাড়ির সবার মধ্যে চলে যাবে। অর সে বলে আই এম এ নার্স, যে আপনি তাহলে বাচ্চাদের ওখানে চাকরি করবেন না, কারণ আপনার যে ডিজিজ হয়েছে এটা ছড়ায় যাবে। সে যদি ওইখান থেকে না সরে যায় তাহলে তুমি তার অথরিটিকে জানাই দিবা। দ্যাট মিনস তুমি প্রফেশনাল সিক্রেসি ভঙ্গ করলেও তোমার কোনো দোষ হবে না। তার একটা ভেনারেল ডিজিজ হয়েছে, তুমি তাকে বললা যে আপনার যে ভেনারেল ডিজিজ হয়েছে আপনি বিয়ে করবেন না, আর আপনি ম্যারিড হলে আপনাকে অ্যাবস্টেন থাকতে হবে। কিন্তু সে তারপরে যদি তোমার কথা না শুনে তাহলে তুমি সেটা তার হবু শ্বশুরবাড়িতে জানাই দাও যে হি ইজ সাফারিং ফ্রম দিস টাইপ অফ ডিজিজ। তারপর মনে করেন রাত কানা, ওর রাতে দেখে না, আবার সে যদি ড্রাইভিং করে তুমি বলবে যে আপনি ড্রাইভিং করতে পারবেন না, কারণ আপনি যদি গাড়ি চালান তাহলে আপনি রাতের বেলা গাড়িতে উল্টাপাল্টা অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, সো আপনি ড্রাইভিং করতে পারবেন না। কেউ কেউ আছে লালকে সবুজ দেখে, সবুজকে লাল দেখে, তাই তো বিপদ। কারণ তুমি যদি লালকে যদি সবুজ দেখো কোনো অসুবিধা নেই, কিন্তু সবুজকে লাল দেখলে তো বিপদ, দুইটাই বিপদ। যখন গাড়ি থামানোর কথা তুমি গাড়ি চালাবা, আর যখন গাড়ি চালানোর কথা তখন তুমি গাড়ি থামাবা। সো তোমাকে এটা করতে হবে, বুঝতে পারছো? তুমি অথরিটিকে বলে দিবা। অথবা ফর ইউর মানে তুমি ফর ইউর প্রোটেকশন, তো ফর ইউর প্রোটেকশন মানে কি? সেটা হলো পেশেন্ট তোমার নামে কমপ্লেন করছে যে তুমি ভুল চিকিৎসা দিচ্ছ এবং পেশেন্টের অনেক হয়ে গেছে, তখন তুমি যদি কোর্টে সঠিক কথা না বলো তাহলে তোমাকে জেলে যেতে হবে। তাই তোমার নিজের প্রোটেকশনের জন্য তুমি কোর্টকে বলবা যে আমি কোনো ভুল চিকিৎসা করি নাই, আমি ওনার এই অসুখ হয়েছিল। তখন পেশেন্ট যদি বলে যে আপনি কেন বলে দিলেন আমার কি অসুখ হয়েছিল, বলছে তুমি আমাকে কোর্টে উঠাইছো, আমাকে তো এটা বলতেই হবে। তারপরে আবার নোটিফাইবল ডিজিজ, দেয়ার আর সাম ডিজিজ হুইচ আর কল্ড নোটিফাইবল ডিজিজ, যেমন কলেরা, ডায়রিয়া, প্লেগ, এই যে এখন কি জানি হচ্ছে এখন চলতেছে করোনা ভাইরাস, COVID-19, এগুলো যদি হয় তাহলে এগুলো আমি জানাই দিব। কারণ আমি ডাক্তার, আমি যদি না বলে দিই যে ওর কোভিড হয়েছে, ও যদি রাস্তায় রাস্তায় ঘুরে আরও 10 জনের হবে, ও যদি রাস্তায় রাস্তায় ঘুরে আমি ওকে বলে দেবো তুমি কোভিড হয়েছে, তুমি ঘরের মধ্যে বসে থাকবা, নাহলে আমি তোমাকে জানাই দেবো যে তোমার কোভিড হয়েছে। সো নোটিফাইবল ডিজিজগুলো আমি জানাই দেবো। তাহলে প্রিভিলেজ কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, শর্ট নোট আসে। তারপরে আসবে বলে নেগলিজেন্স কাকে বলে? নেগলিজেন্স হলো ডুইং সামথিং দ্যাট ওয়ান ইজ নট সাপোজ টু ডু, অর ফেলিওর টু ডু সামথিং দ্যাট ওয়ান ইজ সাপোজ টু ডু। যে কাজটা করা উচিত ছিল না সেটা করছো, অথবা যে কাজটা করা উচিত হয় নাই, করা উচিত ছিল সেটা করো নাই। তুমি যে চিকিৎসা দেওয়া উচিত ছিল সেটা দাও নাই, এটাও নেগলিজেন্স। আবার যে চিকিৎসা দেওয়া উচিত হয় নাই তুমি আবার সেটাই করছো, এটাও নেগলিজেন্স। তাহলে নেগলিজেন্স দুই রকম হতে পারে। তো সরি, তারপর জিজ্ঞাসা ম্যালপ্র্যাকটিস কাকে বলে? অ্যাবসেন্স অফ রিজনেবল ডিগ্রি অফ স্কিল অ্যান্ড কেয়ার, না, অ্যাবসেন্স অফ রিজনেবল ডিগ্রি অফ স্কিল অ্যান্ড কেয়ার অর উইলফুল নেগলিজেন্স হুইচ কজেস বডিলি ইঞ্জুরি, পেইন, ডিজিজ অর হার্ম। আচ্ছা, আমি মনে একটু সুইট বলতেছি, তাই না? কিন্তু তোমাদের তো অনেকবার পড়ানো হয়ে গেছে, এখন তো আমি ধরে নিব যে তোমরা সব পারো, আমি শুধু একটু টাচ করে দিব। সবই তো তোমরা পড়ে ফেলছো, আগে 2বার করে পড়াইছি, আমি পড়াইছি, শাহজাহান ভাই পড়াইছে, রেজন ভাই পড়াইছে। ওকে, তাহলে ম্যালপ্র্যাকটিস দুই রকম হইতে পারে, সিভিল এবং ক্রিমিনাল। আমাদের সিভিল ম্যালপ্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট না, ক্রিমিনালটা ইম্পর্টেন্ট। কেন? ক্রিমিনাল ম্যালপ্র্যাকটিসের জন্য তোমার নামে চার্জ আনবে এবং তোমার জেল হইতে পারে। তুমি রুগীর চোখে ভুল ওষুধ দিচ্ছ, চোখ নষ্ট হয়ে গেছে, রুগী তোমার নামে কমপ্লেন করতে পারবে। তুমি রোগীর যে হাত আঙ্গুলে মনে করো গ্যাংগ্রিন হয়েছে, তুমি এই ডান হাতের আঙ্গুলটা অসুখ হয়েছে, তুই বাম হাতে আঙ্গুল কেটে দিচ্ছ, রং ফিঙ্গার অ্যাম্পুটেশন, তোমার নামে চার্জ আসবে। তুমি ভুল রক্ত দিচ্ছ, ওর এ গ্রুপের রক্ত লাগবে, ওর বি গ্রুপের রক্ত দিচ্ছ, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, তোমার নামে চার্জ আসবে। পেটের মধ্যে গজ ব্যান্ডেজ ঢুকায় তুমি পেট সেলাই করে দিচ্ছ অপারেশনের পরে, অবশ্যই তোমার নামে চার্জ আসবে। সো ক্রিমিনাল নেগলিজেন্সগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে যে গিভ এক্সাম্পলস অফ ক্রিমিনাল নেগলিজেন্স। সিভিলগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। সিভিল হলো তুমি পেশেন্টকে বলো নাই যে আচ্ছা আপনার একটা মহিলা পেশেন্ট, তোমার বলো যে আমি আপনার একটু পরীক্ষা করবো, একটু হাতটা বাড়ায় দেন, বলতে তো কোনো অসুবিধা নেই, তুমি ঠাস করে ওরা হাত ধরছো, ওরা রেগে গেছে। সো জিনিসটা হলো তাকে বলতে হবে আসলে তোমার, হ্যাঁ, তা নাহলে পেশেন্ট তোমার নামে একটা কমপ্লেন করে দিলেও দিতে পারে, কিন্তু এটার জন্য বড় কোনো শাস্তি হবে না তোমার। এরপর আসতেছে হলো
ওই যে রেসিপসালোকিটা যেটা আমরা বলছিলাম, থিং স্পিক্স অফ ইটসেলফ, জিনিসটাই বলে দিচ্ছে ঘটনাটা কী ছিল। ওই যে পেটের মধ্যে গজ ব্যান্ডেজ দিয়ে তুমি সেলাই করে দিছো, পেট ব্যথা, ও আবার আল্ট্রাসাউন্ড করছে, আল্ট্রাসাউন্ডে ধরা পড়ছে যে ওখানে একটা স্কালপেল বা একটা সিজার পড়ে আছে, বাস তোমার নামে কিন্তু একদম জেলে যেতে হবে। কিন্তু এগুলা খেয়াল রাখবা, এগুলো একদম জেলে যেতে হবে। আমি মজা করে কি বলছিলাম যে আগেকার ডাক্তাররা হলো কি রাখতো, গজ ব্যান্ডেজ, তারপর সিজার, পেটের মধ্যে। আর এখনকার ডাক্তাররা কি রাখে, ডাক্তার মোবাইল খুঁজে পায় না, দেখে আরে রুগীর পেটের মধ্যে মোবাইল বাজতেছে, মানে রুগীর পেটের মধ্যে মোবাইল ঢুকাই দিয়ে সেলাই করে দিচ্ছে। আচ্ছা, এরপর আসতেছে হলো তোমার এগুলা হলো কমন। ইউথ্যানাসিয়াটা আমরা পরীক্ষা ধরবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইউথ্যানাসিয়া? গ্র্যান্টিং পেইনলেস ডেথ টু এ পারসন উইথ সাফারিং ফ্রম হোপলেসলি ইনকিউরেবল ডিজিজ। গ্র্যান্টিং পেইনলেস ডেথ টু এ পারসন হু ইজ সাফারিং ফ্রম হোপলেসলি ইনকিউরেবল ডিজিজ। কয় রকম হতে পারে? সেটা হলো অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ হতে পারে একটা মানুষের কষ্ট হচ্ছে, সে বলছে আমি আর বাঁচতে চাচ্ছি না, আমাকে মেরে ফেলেন। কেন কেন বলতেছে? তার ক্যান্সার হয়েছে, সে খাইতে পারে না, তার বয়স 90, তার টাকা পয়সা নাই, সে চিকিৎসা দিতে পারতেছে না, সে কি চাচ্ছে? সে মরে যেতে চাচ্ছে। তাহলে এইটা আমাদের দেশে নাই, উরুগুয়েতে আসছে, ওরা তাকে মেরে ফেলে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি মরতে যাচ্ছ, তাহলে আমি তোমাকে মেরে ফেলে দিই। আমাদের দেশে কিন্তু এই যে আমরা এমনি বলি, ইসালা মনে মরে যাই, ওদের কথার কথা, কেউ মরতে চায় না, এমনি বলে ইস মনে হয় যে মরে যাই, মনে হয় মরে যাই। তুমি যদি মেরে ফেলো তাহলে কিন্তু তোমাকে ঠিক জেলে দেবে, জানে ও মানে মরে যাই বলছে, তুমি মেরে ফেললা কেন? সিস্টেম হলো অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ হলো ওভারডোজ অফ ওষুধ দিয়ে তাকে তুমি মেরে ফেলো, ও তো মরে যেতে যাচ্ছে, তাকে তুমি একটা ইঞ্জেকশন দিয়ে দিলা, প্যাথিডিন মেরে দিলা, ও মরে গেল, দিস অ্যাক্টিভ। আর প্যাসিভ কি? প্যাসিভ হলো তাকে তুমি খাইতে দিলা না, তাকে তুমি অক্সিজেন দিবা না, তাকে স্যালাইনটা খুলে দিলা, এমনি সে মরে যাবে, সে তো এমনি অসুস্থ। তাহলে অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, দুই ধরনের ইউথ্যানাসি হয়। আর একটা আছে, সেটা হলো অ্যাক্টিভ, প্যাসিভ ছাড়া আরও আছে ভলান্টারি, ইনভলান্টারি, নন ভলান্টারি। ভলান্টারি, সে নিজে মরতে যাচ্ছে, যে আমি 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 অসুস্থ, আমি আর বাঁচতে চাই না, আমার পেটে ব্যথা, আমি কষ্ট সহ্য করতে পারতেছি না, সে নিজ থেকে বলতেছে, ভলান্টারিলি বলতেছে, ঠিক আছে তাকে তুমি মেরে ফেলে দাও। ইনভলান্টারি, সে বলতে পারতেছে না, সে আনকনসিয়াস, একটা বুড়ি, 100 বছরের বুড়ি, সে মরেও না, আবার মনের মতো হয়ে আছে, কষ্ট পাচ্ছে, বলতেও পারে না যে আমাকে মেরে ফেলে দেন। ডাক্তাররা ঠিক করলো ইনভলান্টারি। আর নন ভলান্টারি, পেশেন্ট বলতে চাই মরতে চাই, কিন্তু তুমি মরতে চাই না, আমরা না বেটা ওকে মারো। হ্যাঁ, উরুগুয়েতে এটা করে যে ওকে মেরে ফেলে দাও, ওকে আমাদের কোনো দরকার নাই, ও সমাজের জন্য একটা ক্ষতিকারক, এই ব্যাটা থাকলে আরও একটা বিছনা দখল করে আছে, এ ভালো হবে না, একে রাখার কোনো দরকার নাই। এটা হলো নন ভলান্টারি। তাহলে ইউথ্যানাসিয়া তোমাদের পরীক্ষায় খুবই আসবে। আরও কয়েকটা জিনিস আছে, ওগুলো লেস ইম্পর্টেন্ট। ওটা একটু কঠিনও, লেস ইম্পর্টেন্ট। দিস ইজ তোমার ইথিক্স। আর কয়টা হবে? আচ্ছা 5 মিনিট বাকি আছে না, তাই ছেড়ে দিয়ে আজকে, কালকে আবার কালকে না পরশু দিন বলবো আবার। হ্যাঁ, আমি নেক্সট ডে তো বলবো। আজকে আমি জার্নি করে আসছি, কালকে খাজাতে ছিলাম তো, ওখান থেকে আজকে আসছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা চ্যাপ্টার একটু বলে যাই তাহলে। ইথিক্স গেল, আর কোনটা? আচ্ছা বার্নে কোশ্চেনগুলো বলে দিচ্ছি, বার্ন এখান থেকে আসবে। হোয়াট ইজ বার্ন? এখন জাস্ট কোশ্চেনগুলো, বার্ন কাকে বলে, ক্লাসিফাই বার্ন। 2 রকম আছে ক্লাসিফাই, 2টা ইম্পর্টেন্ট। রুল অফ 9ও ইম্পর্টেন্ট, রুল অফ 9 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক স্যাররা জিজ্ঞাসা করে। তাছাড়া রুল অফ 9 তোমার কিন্তু সার্জারিতে লাগবে। তো বার্ন, ক্লাসিফাই বার্ন, রুল অফ 9টা লাগবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, না পারলে ফেল, এখন লিখে রাখুন, মোস্ট ইম্পর্টেন্ট না পারলে ফেল, সেটা হলো হোয়াট আর দ্য কজেস অফ ডেথ। এখন শেষ করে দিচ্ছি, 9টা বাজবে। হোয়াট আর দ্য কজেস অফ ডেথ ডিউ টু বার্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য কজেস অফ ডেথ ডিউ টু বার্ন, না পারলে ফেল, আগে থেকে বলে দিচ্ছি। বার্নে পোস্টমর্টেম অ্যাপিয়ারেন্স মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এন্টিমর্টেম অ্যান্ড পোস্টমর্টেম বার্ন। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এন্টিমর্টেম অ্যান্ড পোস্টমর্টেম বার্ন। আর হলো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন বার্ন অ্যান্ড স্ক্যাল, দুটো ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন বার্ন অ্যান্ড স্ক্যাল। তো ঠিক আছে, মোটামুটি এই আজকে শেষ করে দেই। ইলেকট্রিশিয়ানে খুবই ইম্পর্টেন্ট না, ইলেকট্রিশিয়ানে খালি জোল বার্নটা জিজ্ঞাসা করে। তা আমি কালকে না হলেও, কালকে মনে হয় একটু কাজ আছে, আমি তোমাদের জানাবো। নেক্সট আমি ঢাকায় 4-5 দিন আসছি, আমি তোমাদের জানাবো। এর মধ্যে আবার শুক্র শনি আমাকে মন্নুতে যেতে হবে,
ইন্সপেকশন আছে আমাদের। তারপর আমি জানাবো তোমাদের আমি কবে নিব। তোমাদের তো শেষ হয়ে আসতেছে, আর 2-3 দিন বললেই তোমাদের পুরো বইটা শেষ হয়ে যাবে। তারপরে তোমাদেরকে সালাম। আর কারণ এর রিভিশনে কতবার দিবা, অনেক পড়ে ফেলছো তোমরা। হ্যাঁ, আর কোনো অসুবিধা নাই। কি লিখছো স্যার? শেষ করে দিন অনেকে। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর একটা ক্লাসের সময় গেছে।